প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় আর্থিক বিবরণী এর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এক। এটার কদ আগে বলা আছে যে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি চলতি দায় হচ্ছে যেমন পাওনাদার, প্রদেয় হিসাব, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া কোনো খরচ বা অগ্রিম কোনো আয়, এগুলাই মূলত চলতি দায়। আর চলতি দায়ের পরিমাণগুলো আমাদের বলা হয়েছে এখানে দেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেওয়া মিলে বলা আছে যে অগ্রিম সেবা আয়, রেওয়া মিলে অগ্রিম সেবা আয় বাবদ বলা আছে 50,000 টাকা। আবার নিচে বলা আছে যে একটি কোম্পানিকে আইনি সহায়তা দেওয়ার জন্য অগ্রিম আমরা চেক পেয়ে গেছি, আর এই চেকের পরিমাণ হচ্ছে 40,000 টাকা। আমরা ভবিষ্যতে কাজটা করে দেবো এরকম প্রত্যয় আমরা অগ্রিম টাকা নিয়েছি 40,000 টাকা। তাহলে প্রথমে আমরা লিখবো 50,000 টাকা, এর সাথে সমন্বয়ে 40,000 টাকা যোগ করব, তাহলে আমরা টোটাল অগ্রিম সেবায় বাবদ যে টাকাটা পেয়ে যাবো 90,000 টাকা। তারপরে আবার দ্বিতীয় সমন্বয়ে বলা আছে যে এক মাসের ভাড়া এক মাসের বেতন ভাতা বকেয়া আছে। তাহলে এক মাসের বেতন বকেয়া আছে আমরা কীভাবে বুঝবো? রেওয়া মিলে বলা আছে যে বেতনের পরিমাণ বা ভাতার পরিমাণ হচ্ছে 1,10,000 টাকা, আর নিচে সমন্বয়ে বলা আছে যে এক মাসের বকেয়া রয়েছে। তাহলে আমরা ভেবে নেব আমরা 11 মাসের আমরা বেতন ভাতা একদম কমপ্লিট করে ফেলেছি, মানে প্রদান করে দিয়েছি। তাহলে আমরা এই টাকাকে আমরা 11 দ্বারা ভাগ করব, তাহলে আমরা এক মাসের পরিমাণটা পেয়ে যাব। এক মাসের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। তাহলে বকেয়া বেতন বা ভাতা বাবদ হচ্ছে 10,000 টাকা। এই ছিল মূলত দুইটি দায়, চলতি দায়, আর দুইটা অ্যামাউন্ট করলে আমাদের উত্তর হচ্ছে 1,00,000 টাকা। এই ছিল মূলত ক দাগের উত্তর। খ দাগে বলা আছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আমরা জানি বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা নিট মুনাফা নির্ণয় করি। এখন আমাদের বুঝতে হবে যে এখানে কোন ধরনের বিশদ আয় বিবরণী আমরা তৈরি করব। বিশদ আয় বিবরণী আমরা প্রস্তুত করি দুই ধরনের প্রতিষ্ঠানের জন্য। প্রথমটা হচ্ছে সেবা দানকারী প্রতিষ্ঠানের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য। আর এই প্রশ্নে মানে রেওয়া মিলে কিন্তু ক্রয় বিক্রয় রিলেটেড কোনো কথাবার্তা নেই, যার জন্য আমরা ভেবে নেব এটা হচ্ছে এই সেবা দানকারী প্রতিষ্ঠানের জন্য বিশদ আয় বিবরণী। তাহলে আমরা শুধু খালি আয়সমূহ থেকে ব্যয়সমূহ বাদ দিব, তাহলে আমাদের বিশদ আয় বিবরণীটা প্রস্তুত হয়ে যাবে। এটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য না, কারণ এখানে প্রশ্নে ক্রয় বিক্রয়ের কথাটা উল্লেখ নেই। তাহলে আমরা কি করব? আয় থেকে আমাদের ব্যয়গুলো বাদ দিব, তাহলে আমাদের বিশদ আয় বিবরণীটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা লিখলাম আয়সমূহ, আর রেওয়া মিল থেকে দেখে আমরা আয়গুলো এখন বসাবো। রেওয়া মিলে বলা আছে যে সেবা আয় ক্রেডিট দিক দিয়ে সেবা আয়ের অ্যামাউন্ট হচ্ছে 4,75,000 টাকা। আবার সমন্বয়ে বলা আছে যে একটি কোম্পানিকে আইনি সহায়তা দেওয়ার জন্য অগ্রিম চেক গ্রহণ করেছি আমরা 40,000 টাকা। মানে এটা এখনও আয়ে রূপান্তর হয়নি, আমি অগ্রিম তাদের কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছি, যার জন্য আমি এই সেবাই থেকে এই 40,000 টাকা বাদ দেবো, কারণ এই 40,000 টাকা সেবায়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এটা স্পষ্ট বলা আছে। এই জন্য আমি 4,75,000 টাকা থেকে 40,000 টাকা বাদ দিয়ে আমরা সেবা আয় বাবদ 4,35,000 টাকা লিখেছি। তারপরে আবার আয় রিলেটেড এই কথাগুলো দেখবো কোথায় আছে। তারপর আবার রেওয়া মিলে বলা আছে যে বিনিয়োগ 6% বিনিয়োগ, এই পার্সেন্ট দ্বারা সুদকে বোঝানো হয়েছে যে বিনিয়োগের সুদ হচ্ছে 6%। তাহলে বিনিয়োগের যে অ্যামাউন্টটা হচ্ছে 2,50,000। এই 2,50,000কে আমরা 6% করবো, আর 6% করলে আমাদের কাঙ্ক্ষিত সুদের পরিমাণটা পেয়ে যাবো। আর বিনিয়োগ সুদ একটা প্রতিষ্ঠানের জন্য আয়, আর সুদের পরিমাণটা হচ্ছে 15,000 টাকা। আমরা পুরো টাকাটা নিব, কারণ আমাদের বিনিয়োগ শুরু হয়েছে 2015 সাল থেকে, আর আমরা অঙ্ক করছি 2017 সালের। তাহলে আমরা পুরো বছরের এই সুদটাই নিতে পারি। এই ছিল মূলত আমাদের দুইটি আয়, আর এই দুইটা আয় অ্যামাউন্ট করলে আমরা পাচ্ছি 4,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট সেবা আয়। এখন আমাদের কাজ হচ্ছে ব্যয়গুলো বাদ দেওয়া এই আয়সমূহ থেকে। তাহলে এখন আমরা ব্যয়গুলো লিখলাম বাদ ব্যয়সমূহ, ধারাবাহিক ক্রমে ব্যয়গুলো আনার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছি রেওয়া মিলে 2 নম্বরে বলা আছে যে অগ্রিম চেম্বার ভাড়া প্রদত্ত হচ্ছে 1,20,000 টাকা। আর এই অগ্রিম চেম্বার ভাড়া আসলে সারা জীবন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি না, একটা টাইমের পরে গিয়ে এটি ব্যয় পরিণত হয়ে যায়, যার জন্য আমরা এটাকে ব্যয় বলছি। কিন্তু সম্পূর্ণ কিন্তু স্পষ্ট বলা আছে যে অগ্রিম চেম্বার ভাড়া অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে খরচের কাতারে পড়ে গেছে। তাহলে আমরা অর্ধেকটাকে আমরা খরচের কাতারে ফেলবো। তাহলে লিখবো যে চেম্বার ভাড়া খরচ, এখানে অগ্রিম কথা আমরা উল্লেখ করবো না, যেহেতু এমন ছিল 1,20,000, তার অর্ধেক আমরা করে নিলাম 2 দ্বারা ভাগ করে। তাহলে আমাদের ব্যয় হচ্ছে 60,000 টাকা।
তারপরে দেখতে পাচ্ছি যে আসবাবপত্র ও সরঞ্জামের অবচয় বলা আছে সমন্বয়ে, তাই লিখলাম যে আসবাবপত্র ও সরঞ্জামের অবচয়। আর অ্যামাউন্ট ছিল ৮০,০০০, তার উপরে 10% অবচয় বলা ছিল, তাহলে ৮০,০০০ 10% করলে আমরা পাচ্ছি ৮,০০০ টাকা। তারপরে বলা আছে যে বেতন ও ভাতা, রেওয়া মিলে বলা আছে বেতন ও ভাতার অ্যামাউন্ট হচ্ছে ১,১০,০০০, সমন্বয় বলা আছে ১ মাসের বেতন ও ভাতার টাকা আমাদের বকেয়া রয়েছে। আমরা এই কাজটা কিন্তু অলরেডি কদ আগে করেছিলাম, আর কদ আগে বকেয়ার পরিমাণ ছিল ১০,০০০ টাকা। এই বকেয়াটা আমাদের যোগ করতে হবে। অঙ্কের নিয়ম হচ্ছে কোনো কিছু যদি বকেয়া থাকে তাহলে আমাদের যোগ করতে হবে, আর যদি অগ্রিম থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। এর জন্য আমরা ১০,০০০ টাকা যোগ করেছি। তাহলে ১,১০,০০০ সাথে আমরা ১০ যোগ করে আমরা টাকা পাচ্ছি ১,২০,০০০। তারপরে দেখতে পাচ্ছি একদম লাস্ট দিকে রেওয়া মিলে যে বিদ্যুৎ ও টেলিফোন খরচ দেওয়া আছে ২৪,০০০ টাকা, কোনো সমন্বয় কাজ নেই, আমরা ২৪,০০০ই লিখলাম। তারপরে যাতায়াত খরচও বলা আছে ৭,০০০ টাকা, তার সাথে কোনো কাজ নেই, আমরা ব্যয়ের মধ্যে লিখে নিলাম। এখন শুধু আমাদের এই ব্যয়গুলো আমরা একত্র করব, একত্রে যোগ করে আমরা পাচ্ছি ২,১৯,০০০ টাকা। এই টোটাল যে আমাদের আয় থেকে আমাদের এই ব্যয়ের অ্যামাউন্টটা বাদ দিতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত নিট আয় পেয়ে যাব। তাহলে ৪,৫০,০০০ থেকে আমাদের ২,১৯,০০০ ব্যয়ের পরিমাণটা বাদ দিতে হবে, তাহলে আমাদের নিট আয়ের পরিমাণ দাঁড়াবে ২,৩১,০০০ টাকা। এই ছিল মূলত আমাদের খ দাগের আনসারটা। তারপরে গ দাগে বলা আছে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, শুধু সম্পদ পাঁচশোটা দেখাও। তাহলে আমরা এটা শুরু করছি। তাহলে প্রথমে আমরা চলতি সম্পদের কাজ করব। সাধারণত আমরা সম্পদ সমূহকে 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে বলতে পারি আমরা চলতি সম্পদ, তারপরে স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সর্বশেষটা হচ্ছে অলিক সম্পদ। এখানে অলিক সম্পদ নেই রেওয়া মিলে, যার জন্য আমরা এটা স্কিপ করলাম। তো প্রথমেই বলেছি চলতি সম্পদের কাজ করব। চলতি সম্পদ হচ্ছে এই নগদ তহবিল, ব্যাংক জমা, অগ্রিম কোনো খরচ, এগুলো মূলত চলতি সম্পদ। তো প্রথমে দেখতে পাচ্ছি অগ্রিম চেম্বার ভাড়া, মানে অগ্রিম খরচ বলা আছে রেওয়া মিলে, আর অ্যামাউন্ট হচ্ছে ১,২০,০০০ টাকা। আবার এটার এই সমন্বয়ে বলা আছে যে এর অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মানে খরচের কাতারে পড়ে গেছে। তাহলে আমি শুধু আর অর্ধেক নিতে পারবো, আর অর্ধেক শুধু নিতে পারবো সম্পদের জন্য, যার জন্য ১,২০,০০০ টাকাকে আমি 2 দ্বারা ভাগ করে অর্ধেক নিয়েছি, মানে অর্ধেক এখনও সম্পদ রয়েছে ৬০,০০০ টাকা। তারপরে বলা আছে যে ৬% বিনিয়োগ, আসলে এই পার্সেন্ট দ্বারা সুদকে বোঝানো হয়েছে, আর বিনিয়োগের সুদ অবশ্যই একটা চলতি সম্পদ, যার জন্য আমি লিখেছি অনাদায়ী বিনিয়োগের সুদ। অ্যামাউন্ট ছিল 2,50,000 আর পার্সেন্টটা বলা ছিল 6%, আর 6% করে আমরা টাকা পাচ্ছি 15,000। এটা পুরোটাই অনাদায়ী, যার জন্য আমরা বলতে পারি অনাদায়ী কোনো আয় যদি থাকে এটা সম্পদে পরিণত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের আয় 15,000 টাকা। তারপরে আবার দেখতে পাচ্ছি ব্যাংক জমা বলা আছে প্রথম দিকে রেওয়া মিলের, ব্যাংক জমার অ্যামাউন্টটা হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে এটা একটা চলতি সম্পদ লিখলাম। তাহলে চলতি সম্পদ বাবদ কাজ পাচ্ছি আমরা 3টা, আর 3টাকে অ্যামাউন্ট করে পাচ্ছি 2,75,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ। তারপরে আমাদের কাজ হচ্ছে স্থায়ী সম্পদের। স্থায়ী সম্পদ এখানে দেখতে পাচ্ছি একটাই রয়েছে, এটা হচ্ছে আসবাবপত্র ও সরঞ্জাম, এর অ্যামাউন্ট হচ্ছে ৮০,০০০ টাকা। আমাদের প্রত্যেকটা স্থায়ী সম্পদের অবচয় হয়, তার থেকে অবচয় বাদ দিতে হয়। আমরা কিন্তু খোদাগে অবচয় খরচ বের করেছিলাম ৮,০০০ টাকা, এটা বাদ দিব ৮০,০০০ থেকে। আবার দেখতে পাচ্ছি রেওয়া মিলে বলা আছে পুঞ্জীভূত অবচয় সরঞ্জামের, আর অ্যামাউন্টটা হচ্ছে ১৬,০০০ টাকা। তাহলে অবশ্যই এটা বাদ দিব। তাহলে 2 দাগে আমরা বাদ দিলাম, ৮০,০০০ থেকে এটাও বাদ দিব, এটাও বাদ দিব। তাহলে আমার টাকা হচ্ছে ৫৬,০০০ টাকা। এটা হচ্ছে মোট স্থায়ী সম্পদ পাবো টাকাটা। তারপরে শুধু একটি সম্পত্তি বাকি থাকে, তা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর বিনিয়োগ এখানে বলাই ছিল 6% বিনিয়োগ, আর অ্যামাউন্টটা ছিল 2,50,000। আমরা সরাসরি থার্ড কলমে লিখে নিলাম 2,50,000। এখানে রয়েছে আইন বইকে আমরা স্থায়ী সম্পদ বলতে পারি, আবার দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে লিখতে পারি, যার জন্য আমরা বিনিয়োগে লিখলাম আইন বই, আর এর অ্যামাউন্ট হচ্ছে 40,000 টাকা। এই ছিল মূলত আমাদের এই 3টি দাগের সম্পদগুলা। আর এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা যোগফল বাবদ পাচ্ছি 6,21,000 টাকা, যেটাকে আমরা বলবো মোট সম্পদ। আর আমাদের বলাই ছিল যে শুধু সম্পদ পাশগুলাই দেখালেই হবে। এই ছিল মূলত আমাদের আজকের সৃজনশীল 1-এর পূর্ণাঙ্গ একটা উত্তর।